সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আমি হাসিব হাসান আপনাদের সাথে আছি। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন পরিচিত মুখ অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর রাসেলুল আলম পারভেজ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন মোহাম্মদ গোলাম ফারুক, পরিচালক হেডেলবার্গ সিমেন্ট লিমিটেড। ফারুক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন স্ক্রিনে দেখার নম্বরে ফোন করে। আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে সেটিও অতিথিদের কাছে করতে পারেন। রাজ ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি ব্যাংকিং সেক্টর নিয়ে বেশ কথা বলছেন, অনেক কিছু, অনেক ভেতরকার খবর যেগুলো মানুষ সচরাচর জানে না, আপনি সেগুলো মানুষকে জানানোর চেষ্টা করেছেন। কিন্তু আমরা একটু আজকে ক্যাপিটাল মার্কেটে যেতে চাই, যেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেটে জানেন যে আপনি যে সমস্যাগুলো রয়ে গেছে সেটি সমাধান হয়নি এবং একটা চেষ্টা চলছে ক্যাপিটাল মার্কেটের সংশ্লিষ্ট যারা আছেন তারা চেষ্টা করছেন যে বাংলাদেশ ব্যাংকের সাথে একটা নেগোসিয়েশনে আসার, বিশেষ করে এক্সপোজারের বিষয়। সমস্যা হয়েছে যে যাদের ক্যাপিটাল মার্কেট নিয়ে কাজ করার কথা তারা কতটুকু করছে এই প্রশ্নটা। আর একটা হচ্ছে, আমি আপনার কাছে একটু সরাসরি আসতে চাই, যদি আজকে নিউজ দেখেন ঢাকা স্টক এক্সচেঞ্জের, আপনি যদি আজকে নিউজ দেখেন, এখানে আমরা একটু আসতে চাই। বিএসইসি কয়েকটি কোম্পানির ব্যাপারে তদন্ত কমিটি করেছে। আপনি দেখেন এখানে আছে, আপনি যদি পপুলার লাইফ থেকে শুরু হয়েছে, পপুলার লাইফে বিএসইসি তদন্ত কমিটি করেছে, আলিফ ইন্ডাস্ট্রির ব্যাপারে তদন্ত কমিটি করেছে, মুন্নু সিরামিকের ব্যাপারে তদন্ত কমিটি করেছে, স্টাইল ক্রাফটের ব্যাপারে করেছে, রেনউইকজার ব্যাপারে করেছে, মুন্নু স্টাফ এবং মুন্নু সিরামিক দুইটার ব্যাপারই তদন্ত কমিটি করেছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে মার্কেট যে গত 4 মাস খারাপ গেল, তখন বিএসইসির ভূমিকা কী ছিল? এক। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে এই যে ব্যাংকগুলোর ব্যাপারে যে অর্থমন্ত্রী সবাইকে নিয়ে বসে একটি সিদ্ধান্ত নিয়েছেন সিআরআর ব্যাপারে, সেখানে ব্যাংকগুলোর কিছু টাকা চলে এসেছে। ব্যাংকিং সেক্টরে হয়তো পজিটিভ কিছু দেখছি, যতটা খারাপ হওয়ার কথা ততটা হয় না, কিন্তু বাজারকে স্টাবল করতে না পেরে বাজারকে খারাপ করার যে একটা পায়তারা, সেটি আমরা বিএসইসিকেও দেখছি, সেটি আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জকেও দেখছি। আপনি দেখেন যে তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটি মানে কি? সেটা তদন্ত করবে। তো তদন্ত আপনি মানুষকে জানিয়ে করছেন, একসাথে এতগুলো কোম্পানি প্রতিনিয়ত ইন্ডেক্স পড়ছে, প্রতিনিয়ত লেনদেন কমছে, মানুষের আস্থা নেই যেখানে, সেখানে আপনি তদন্ত করছেন এবং সেটি নিউজ দিয়ে তদন্ত করছেন। এবং গত সপ্তাহে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বলেছি যে বিএসইসি তদন্ত করবে এমন একটা গুজব আছে। তাহলে বিএসইসি সে তদন্ত কমিটিটা গঠন করলো এবং সেটা আমরা গত সপ্তাহে বলেছি যে গুজব আছে। তাহলে বিএসইসি কি করবে সেটি আগে যদি জেনে যায়, তাহলে বিএসইসির উপরে মানুষের আস্থাটা কতটুকু থাকবে? ধন্যবাদ, দ্যাটস এ ভেরি গুড পয়েন্ট। কিন্তু আমি আপনাকে দি আদার সাইড অফ দি কয়েনটাও একটু দেখাতে চাই। সেটা হচ্ছে, ধরেন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ওরা অনেক কিছু করেছে। আমি একটু পজিটিভলি আসতে চাই। জি, ওনারা অটোমেশন করেছেন, নতুন রেগুলেশন করেছেন। অটোমেশন বলতে কি করেছেন একটু যদি বলেন। ওই যে আমাদের যে টোটালি এখন ডিজিটাল, মানে এটা তো আগেও ছিল। না, আমি ওদের মেয়াদ কালের কথা বলতেছি, এই রিসেন্ট কথা বলছি না। আচ্ছা, তারা অনেক কিছু করেছেন, মিনস তাদের কিছু আমাদের স্বীকৃতি দিতে হবে। এই যে এই 7 বছর যে বিএসইসি এর কমিশন আছে, সেই 7 বছর আগে কি মানুষ এই ইন্টারনেট ট্রেড করতে পারতো না? পারতো, তাহলে পারতো, কিন্তু বলার জন্য যে ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা দেখেছি অ্যাপস উদ্বোধন করেছে অর্থমন্ত্রী দিয়ে, এবং সেখানে তারা বলেছে যে এই অ্যাপসের মাধ্যমে ট্রেড বাড়বে। মানে মানুষকে কত বোকা বানানো যায়। এই জায়গায় ওদের সঙ্গে আমার পার্থক্য আছে। অ্যাপস তারা করেছে, দ্যাট ইজ ওয়ান স্টেপ এহেড ইন ডিজিটালাইজেশন অ্যান্ড আদার থিংস। এটার জন্য ট্রেড বাড়বে এই কথা তারা তাদের অজ্ঞতা প্রসূতভাবে বলেছে। আপনি এখন আমি যে কথাটা আপনাকে আসতে চাচ্ছি, যে আমার দিক থেকে যেটা হচ্ছে, তাহলে মানুষের আস্থার জায়গাটার ক্ষেত্রে ঘাটতি কেন? আমি আপনার এখানে এসে বারবার একটা কথাই বলেছি, মানুষের যে শেয়ার মার্কেটে আস্থার জায়গাটা এত চেষ্টা করার পরেও, এত কথা এতজন বলার পরেও আস্থার জায়গায় যে ঘাটতিটা আছে, এটার মূল কারণ হচ্ছে আমরা বিশ্বাস করি, বিনিয়োগকারীরা বিশ্বাস করে যে এখনও শেয়ার মার্কেটে ম্যানিপুলেশন হচ্ছে এবং ম্যানিপুলেশন করার উপায় আছে। ইন্টার ব্রোকারেজ হাউসের মাধ্যমে সাজানো ট্রানজ্যাকশন করা হচ্ছে, ইন্ডেক্স বাড়িয়ে বাই অ্যান্ড সেল হচ্ছে, এবং অল্প ট্রানজ্যাকশন করেই এটা বাড়ানো হচ্ছে। এই ধরনের কমপ্লেনগুলো রয়ে গেছে ইকোনমিক ফ্যাক্টরসগুলো ছাড়া, ট্রাস্টের জায়গায় কথা বলতেছি আমি। তো সেই জন্য আমি যেটা মনে করতেছি যে এই দেওয়ালে পিঠ থেকে গেছে, আমি আপনার ওই প্রশ্নের উত্তর আসতেছি, দেওয়ালে পিঠ থেকে গেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে বিগ ফিশদের, তারা ধরবে দূরে থাক, ওদিকে তাকায়ও না, ম্যানিপুলেশন তারা বন্ধ করতে পারতেছে না,
ইন্টার ব্রোকারেজ হাউস ম্যানিপুলেশন তারা বন্ধ করতে পারতেছে না, তাই মানুষকে তো একটু সান্ত্বনা দিতে হবে। তো মানুষকে একটু সান্ত্বনা দিতে হলে তারা তদন্ত করতেছে। তো এখন আপনি খেপে যাচ্ছেন যে এটা গোপনে করে নাই কেন, আমি আপনার সঙ্গে যেটা দ্বিমত করতেছি, তারা গোপনে তদন্ত করলেও আর আপনার তারা প্রকাশ্যে তদন্ত করলেও ওই তদন্ত দিয়ে শেয়ার মার্কেটের কোনো কাজে আসবে না। সবচেয়ে হাস্যকর ব্যাপার এটা, যেটি হচ্ছে এই আপনার বিবিএস ক্যাবল এই কোম্পানিটা যখন লিস্টেড হয় প্রথম দিন থেকে এটির মালিকরা জড়িত ছিল এবং আপনি সবাই জানে বিসিসি তদন্ত করেছে, তদন্ত করে তাদের সম্পৃক্ততা পেয়েছে, আজ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। বাজারে যখন কোনো ধরনের আস্থা নেই, বাজার যখন প্রতিদিন কমে যাচ্ছে, তখন কিছু শেয়ার বেড়েছে যেখানে হয়তো কিছু বিনিয়োগকারীরা কিছুটা মুনাফা পেয়েছে, সেই জায়গায় আপনি তদন্ত করে ওইগুলো কমানোর একটা চেষ্টা করছেন। এবং এইটা আমরা যেটা গুজব, আবারও বলি, গত সপ্তাহে আমরা বলেছি এবং এই গুজব আমরা শুনছি যে হয়তো বড় আপনি যাদেরকে কথা বলছেন বিগ ফিশ বা বড় কর্মকর্তা যারা প্লেয়ার্স অফ দি তাদের কাছে লার্জ পেইড আপের শেয়ারগুলো কেনা এবং সেগুলো অনেক কমে গেছে। সো পাবলিক যারা জেনারেল ইনভেস্টর তারা যেন ওই দিকে শিফট না হয় সেই কারণেই এটি করা হয়েছে। এই গুজবটা আছে, তার মানে যদি আগেরটাই সত্যি হয় যে বিএসইসির তদন্ত করবে সেটি সত্য হয়েছে, তাহলে এটিও সত্য। তাহলে বিএসইসি যদি একটি স্বার্থের জন্য কাজ করে সেটি কি গ্রহণযোগ্য কিনা? স্বার্থের জন্য করে নাকি চাপের জন্য করে এটা তো আমরা জানি না, নাকি দুটোটার জন্যই। আচ্ছা, আমি একটু মনির ভাই, ফারুক ভাই আপনার কাছে আসবো যে আপনি যদি একটু দেখেন যে আল আরাফা ব্যাংক, হ্যাঁ, এই ব্যাংকটির আমরা দেখেন এটির সর্বোচ্চ 52 উইকসের আপনি মুভিং রেঞ্জ দেখেন 16 টাকা থেকে 28 টাকা 40 পয়সা এবং এটি এখন গতকালকে এটির সবচেয়ে হাইয়েস্ট প্রাইস ছিল গতকালকে, আজকে এই যে এখনও দেখেন আজকে 28 টাকা উঠেছে। এই শেয়ারটিতে কোটি কোটি ট্রানজ্যাকশন হচ্ছে এবং যখন সব ব্যাংক কমে যাচ্ছে এটি বাড়ছে, তাহলে আপনি কোনটায় ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে? কারণ এসআইবিএল আমরা দেখেছি 36 টাকায় যাওয়ার পরে সেটির দাম এখন 19 টাকা। ক্ষতিগ্রস্ত কি ওই এসআইবিএল হয়নি? আপনার এই সব বড় কোম্পানি, এই যে হঠাৎ করে আল আরাফার কেন এত ভলিউম হচ্ছে, কোটি কোটি লেনদেন হচ্ছে, সব ব্যাংক কমে যাচ্ছে, এটি বাড়ছে, এটি কি অস্বাভাবিক না? যদি আপনাকে তদন্ত করতে হয় যেটাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা তদন্ত করেন। আপনি একটি কোম্পানির ইপিএস অনেক ভালো দিল, সেটির আপনি তদন্ত স্টার্ট করে দিলেন, তাহলে ইপিএসটা কেন ভালো দিল যদি তাদের সন্দেহ হয় ওই কোম্পানিটাকে কেন ধরে না? কেন একটা অডিট ফার্মকে এইটা দায়িত্ব দেয় না যে ইপিএসটা ঠিক আছে কিনা? এখানে হয়েছে কি, আমি একটু মানে খুব বেসিক জায়গায় আপনি একটা ফোন নিয়ে আপনার আচ্ছা ঠিক আছে। দর্শক কে আছেন আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম নজরুল ইসলাম। ভাই আপনার টিভি ভলিউমটি কমিয়ে কথা বলুন। আমি ঢাকা থেকে বলছিলাম। জি, মানে আমার কিছু শেয়ার ছিল অনেক ওই ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল সেক্টরে। এই সরকার তো অনেক চেষ্টা করতেছে শেয়ার বাজার ভালো করার জন্য, 2010 থেকে অনেক চেষ্টা করতেছে, কিন্তু এখন আমার প্রশ্ন হলো শেয়ার বাজারটা এরা বন্ধ করে দিচ্ছে, তাহলে আর চেষ্টা করাও লাগবে না? বাজার তো কিছু হচ্ছে না, দিন দিন ফাইন্যান্সিয়াল সেক্টর আর ব্যাংক সেক্টর ডাউন হয়ে যেতেছে। আপনারা বন্ধ করার জন্য ব্যবস্থা করেন, বন্ধ হয়ে যাক, তাহলেই হয়ে গেল। দর্শক আপনি যথার্থই বলেছেন। আমরা দেখেছি যে এখন ক্যাপিটাল মার্কেট খারাপ, তখন মানি মার্কেটের ব্যাপারে একটা মিটিং করে সিদ্ধান্ত পজিটিভ চলে আসলো, যেখানে ক্যাপিটাল মার্কেটের দীর্ঘদিনের দাবি সেটি পাশ কাটিয়ে মানি মার্কেটের সিদ্ধান্ত সাথে সাথে হয়ে গেল। একটা 5 স্টার হোটেল একটা লাঞ্চ করে সেখানে কিন্তু ডিসিশন হয়ে গেল, গভর্নরও আসলেন, গভর্নরও ম্যানেজ হয়ে গেলেন, গভর্নরও পজিটিভ বললেন। কিন্তু ক্যাপিটাল মার্কেটের যে সমস্যাটা, ক্যাপিটাল মার্কেটের সংশ্লিষ্ট যারা আছেন সবাই বছরের পর বছর ধরে বলছেন সেটির সমাধান হচ্ছে না। তাহলে দর্শকের কথাটাই কি মেনে নেওয়া উচিত কিনা? হ্যাঁ, এখানে হয়েছে কি, একটা আমি যেটা যে বেসিক জায়গাটায় যেতে চাই সেটা হলো যে আমাদের যে কোনো একটা ক্যাপিটাল মার্কেটে বা শেয়ার মার্কেটে হলো দু ধরনের থাকে, একটা হলো অর্গানিক আর একটা স্পেকুলেটিভ। তো অর্গানিক মানে যেখানে এই মার্কেটটাতে অ্যানালিস্টও তারা যথেষ্ট চিন্তাভাবনা করে পরীক্ষা নিরীক্ষা করে ইনভেস্ট করে এবং লং টার্ম একটা ইনভেস্ট স্টক মার্কেট। আর যেখানে স্পেকুলেটিং মার্কেট যেটা, সেটা হলো যে এই ধরনের যে তারা ওই একটা স্পেকুলেশনের উপর যেটা গুজব নির্ভর মার্কেট। তো আমাদের মার্কেটটা কিন্তু এখন অ্যাবসলিউটলি একটা গুজব নির্ভর মার্কেট। যেমন আপনি যে শেয়ারগুলোর কথা উল্লেখ করলেন, কিছু ব্যাংক সহ, উনি ইসলামী ব্যাংকে একসময় ছিলেন। ইসলামী ব্যাংক দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট গ্রুপ তারা ব্যাংকের শেয়ারগুলো কিনছে এবং সত্যিকার অর্থে তারা কিনেওছে। এবং দেখা যায় যে কোনো একটা ব্যাংকে যখন আপনার তাদের এনএভির নিচে যখন একটা শেয়ারের প্রাইসটা নেমে যায়, পৃথিবীর সব জায়গায় সেই ব্যাংক অন্যরা টেক ওভার করে। তো
তো আমাদের দেশে যেটা হয়েছে যে ব্যাংকের যারা সম্মানিত পরিচালক তারা তাদের হলো যে শেয়ারটা তারা হোল্ড করতেন তার এগেনস্টে তারা যখন বোনাস শেয়ারটা পেতেন সেই বোনাস শেয়ারটা তারা মার্কেটে বিক্রি করে ক্যাপিটাল তার উপরে কোনো ট্যাক্স ইম্পোজ হতো না। এই যে অতিলোভী পরিচালকটা তাদের শেয়ারগুলো বিক্রি করে দিয়ে দেখা যাচ্ছে যে একটা মামের বোতলের দাম যেখানে 10 টাকা সেখানে একটা ব্যাংকের শেয়ারের দাম 9 টাকা 8 টাকা। তো এটা পৃথিবীর কোথাও নাই, যার ফলে যেটা অনিবার্যভাবে হয়েছে যে ইন্টারভেন করেছে, হয়তো একটা নির্দিষ্ট একটা গ্রুপ অনেকগুলো ব্যাংকের মধ্যে ঢুকে গেছে এবং তারা একটা বাল্ক শেয়ার ওখান থেকে তারা পারচেস করেছে অনেক কম দামে। এবং এটা যেটা আপনি SIBL এর কথা বলছেন বা এবার আল আরাফার কথা বলছেন, এর আগে ইসলামী ব্যাংকে হয়েছে, তারপরে হলো আরও অনেকগুলো ব্যাংকে হয়েছে যে একটা গ্রুপ ওই ব্যাংকে ঢুকছে, কাজে ঢুকছে মানে এটার শেয়ারের দামটা বাড়বে। তারপরে আপনি যে স্পেসিফিক যেটি স্টাইল কাপ, তারপর জুনিয়র জগেশ্বর, আজিজ পাইপ, তারপরে হলো মুন্নি স্ট্যাপলার, মুন্নি ইসলামিক, আমি এদের সবগুলোর অ্যানুয়াল রিপোর্ট আমি অ্যানালাইসিস করেছি। এখানে কোনো স্কোপ নাই যে এই শেয়ারগুলোর এত অতিমূল্যায়িত হওয়ার, এমন কোনো আপনার হলো কোনো পরিবর্তন এদের ম্যানেজমেন্টে বলেন, এদের পারফরমেন্সে বলেন, এদের লাভজনকতায় বলেন, এদের টোটাল হলো টার্ন ওভারে বলেন, তেমন কিছু না। কিছু যে কি স্টাইল ক্রাফটে কি একটা নিউজ আসলো যে তারা হলো মূল শেয়ার হোল্ডার অথবা ফাদার অথবা কি তাদের ছেলে বা মেয়ের নামে শেয়ার স্থানান্তর করছে। তো এতে তো শেয়ারের মূল্য বাড়ার কথা নয়। তো সেক্ষেত্রে সিকিউরিটি এক্সচেঞ্জ বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যেটা করা উচিত এসব ক্ষেত্রে যে একটা প্রিভেন্টিভ মেজার নিডেড, তদন্ত আপনি করেন, কিন্তু যারা খুব বেশি শেয়ারের দামে শেয়ারটা কিনে যারা এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে বা হবে, আগে সেটাকে একটা প্রিভেন্টিভ মেজার আগে সাসপেন্ড করে দেন, কিছুদিন 1 সপ্তাহ সাসপেন্ড করে দিয়ে যেন আর মানুষ ফার্দার যেন আর এই শেয়ারটা কিনে হলো আপনি ঝুঁকির মধ্যে না পড়ে। আপনার পৃথিবীতে কোন জায়গায় আইন আছে যে আপনি এই শেয়ারটা বাড়তে পারবেন না বা কমতে পারবেন না? না, এটা শেয়ার হলো কি একটা আমাকে যদি একটু আমি বোঝার জন্য জানতে চাচ্ছি যে আপনি যেটা বললেন যে এই শেয়ারের দাম এত হওয়া উচিত না, তাহলে আপনি ফান্ডামেন্টাল যে শেয়ারের দাম কিনে বিনিয়োগকারীরা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি কেন কমছে, তখন কেন আপনারা বলেন না এটার দাম এত কমা উচিত না? আমি ওই জন্য বললাম যে মার্কেটটা এটা মার্কেটের বেসিক চরিত্র কোনটা। আমাদের শেয়ার মার্কেটের বেসিক চরিত্রের জায়গা যেটা, সেটা হলো এটা স্পেকুলেশনের উপরে মার্কেটটা, এবং মার্কেটের গভীরতাটা কম। যেমন অন্যান্য বিদেশের অন্যান্য দেশে যেমন ধরেন ট্রেজারি এবং কর্পোরেট বন্ড কিন্তু সেকেন্ডারি মার্কেটে আসে, যেটা মার্কেটের স্ট্রেংথটা বাড়ায়। আমাদের এখানে এখন কিন্তু আসবো জনপ্রিয় আপনার কাছে সিমেন্ট সেক্টর নিয়ে আসবো, আপনার কোম্পানিটা নিয়ে আসবো। আমি একটু পাস হয়ে আপনার কাছে আসতে চাই, যেটি হচ্ছে আমি যেটি বলছিলাম যে আসলে কোথাও লেখা আছে কিনা যে এটির দাম এত হতে পারবে না বা এত কমতে পারবে না। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি ইউনাইটেড এয়ারের কথা ধরেন, যে কোম্পানিটা অনেক দিন ধরে বন্ধ, এই কোম্পানিটার শেয়ার কিনে মানুষ কি ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনার কি ধরনের টাকা এখান থেকে চলে গেছে, এবং এইটির দেখেন যে এইটার পেইড আপ কত, এখানে সম্পৃক্ততা কত, কই আপনি তো কোনো ব্যবস্থা নিচ্ছেন না। যেটির এয়ার নেই, যেটি একটা এয়ারলাইন্স কোম্পানি, যেটির কোনো চলছে না, এয়ার কোনো চলছে না, বিমান চলছে না, তাহলে সেই কোম্পানিটি এজিএম করছে, ডিভিডেন্ড দিচ্ছে, আপনি সব কিছু অ্যালাউ করছেন, এইখানে কি প্রতারণা করছেন না? আপনি এই প্রতারণা যারা করছে তাদেরকে আপনি সহায়তা করছেন না। এবং আমরা তো এটাও জানি যে এই কোম্পানিটার আবার টাকা তোলারও একটা ব্যবস্থা হয়েছিল, সেটি হচ্ছে এই যে মিডিয়ায় বেশি আলোচিত হওয়ার কারণে এটি আর হয়নি। তাহলে আপনি সাধারণ বিনিয়োগকারীরা যাতে ক্ষতিগ্রস্ত হয় সেইটি দেখছেন না, আপনি যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কিংবা যারা উদ্যোক্তা টাকা নিয়ে যাচ্ছে তাদের সুবিধা করে দিচ্ছেন। আবার কোনো শেয়ার একটু বাড়লে আপনি বলছেন এত কেন বাড়ছে, যেটি কমছে 500, আপনার দেখেন প্রাইম ফাইন্যান্স 500 টাকা শেয়ার এখন 8 টাকা 9 টাকা, কই আপনি তো বলছেন না যে এত কোম্পানিটা বসে যায় না, এত কমার কথা না। তাহলে বাড়লে আপনি অবশ্যই অস্বাভাবিক কোনো কিছু হলে আপনি তদন্ত করেন, আপনার সফটওয়্যার আছে, আপনি দেখতে পাচ্ছেন, আপনি যে অন্যায় করছে তাকে আপনি ব্যবস্থা নেন। এরকম একসাথে 5টা 7টা কোম্পানিকে আপনি তদন্ত করার নামে বিনিয়োগকারীদের একটা ভয় দেখাচ্ছেন এবং সেই নিউজটা বিএসসিসি থেকে আগেই বের হয়ে যাচ্ছে, এটি কোন ধরনের স্বচ্ছতা, এটি জানবো। একটি ফোন নিয়ে নিচ্ছি। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সুমাইয়া বলছি। আমার একটা প্রশ্ন, এটার উত্তরটা অবশ্যই দিবেন। জি, আমি গত বছর জুন ক্লোজিং এর শেয়ার হোল্ড করেছি, মানে এর গত বছর জুন ক্লোজিং মানে 5-6 মাস আগে, আরো গত বছরের ডিভিডেন্ডের আগে। তো এই বছর গত বছর এটা কোনো মুভমেন্ট হয়নি, ব্যাংকের মুভমেন্টটা ডিভিডেন্ডের পরেও হয়েছে। তো জুন ক্লোজিং এর ডিভিডেন্ডের এবারও সময়টা আসতেছে কিন্তু কোনো মুভমেন্ট হচ্ছে না। তো এটা তো একটা খাত, এখানে বস্ত্র খাত আছে,
এটা অনেক বড় একটা কাজ, কিন্তু কোনো মুভমেন্ট হচ্ছে না। তাহলে আপনারা বলেন যে ফান্ডামেন্টাল শেয়ার আমাদেরকে বিনিয়োগ করে রাখতে, তো আমরা কয় বছর এই ফান্ডামেন্টাল শেয়ারে বিনিয়োগ করে রাখবো? আমি এই মাসে হলে আমার 2 বছর হয়ে যাবে, আর আমার শেয়ারের দামটা অনেক নিচে চলে গেছে। আমি কোম্পানির নামটা বলতেছিলাম, তবে এগুলো বড় কথা। দর্শক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নটা করার জন্য। আমাদের বাজারের যে সমস্যাটা তৈরি হয়েছে, আপনি যেটি কিনেছেন, যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এতদিন ধরে আছেন, এই যে আপনি লোকসান করছেন, এটির ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নেই। এই শেয়ার বাজার সংশ্লিষ্ট কেউ এর দায় নিবে না, কিংবা তখন বলবে যে আপনি ঝুঁকি জেনেই এসেছেন। কিন্তু আপনার শেয়ারটি হয়তো 30% কমে গেছে, এখন এখান থেকে 5% বাড়া শুরু হোক, দেখবেন সবাই ঝাঁপিয়ে পড়েছে যে এটি কেন বাড়ছে। এটি হচ্ছে আমাদের দেশের বাস্তবতা, এবং এটি আপনাকে মানতে হবে। যে জায়গায় ছিলাম, আমার পাশে সম্মানিত আলোচক অনেকগুলো ব্যাপারে খুব নাইসলি ঢুকেছেন। তো যেহেতু আই হ্যাভ বিন শাউটিং অন দিস ইস্যু, অ্যাটলিস্ট ইউ নো, আজকে শুধু আমি কয়েকটা পয়েন্ট বলতে চাই। সেটা হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কথা আসার আগে ক্রেতা সাবধান বলে একটা কথা তো আপনি জানেনই, ক্রেতা সাবধান। সো এখন শেয়ার মার্কেটে যা হচ্ছে, অনেকের হয়তো ধারণা হচ্ছে যে ন্যাড়া একবার বেলতলায় যায়, এরা বারবার বেলতলায় যায় কেন। তো সো এখন এরকম হয়ে গেছে। সর্বশেষ কথাটা হচ্ছে, এই আমাদের বাংলাদেশ ব্যাংক সম্বন্ধে আমি বলতাম, দে হ্যাভ দি পাওয়ার টু বার্ক, দে ক্যানট বাইট। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অবস্থা আরও খারাপ। দে ক্যানট বাইট, দে ক্যানট বার্ক, দে ক্যান অনলি গ্রোয়েন, জাস্ট কুকুর দেখেন না বাউন্ডারির বাইরে গিয়ে মাঝে মাঝে কান্নাকাটি করে, তারা সেই অবস্থায় আছে। ব্যাড মানি ড্রাইভস গুড মানি অ্যাওয়ে। আমাদের এখানে দুই ক্ষেত্রেই তাই দেখতেছি, ব্যাংকিং ক্ষেত্রে এবং শেয়ার মার্কেটের ক্ষেত্রে। ব্যাড মানি, ওই আপনি বিগ ফিশ, আপনার ড্রাইভস গুড মানি অ্যাওয়ে। এইটা সামনে চোখ তুলে দাঁড়ানো ক্যাপাসিটি বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের নাই। তাই আপনি যেটা করতেছি, এটাতে আমরা শুধু বিনিয়োগকারীদেরকে অ্যাওয়ারই করতে পারবো। একজন লোকের যদি ইম্পর্টেন্সই থাকে, প্রিয় সঞ্চালক, হি ইজ ইম্পর্টেন্ট, তো আপনি কি করে তার মধ্যে সক্ষমতা নিয়ে আসবেন? বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড মেনি আদার ওয়াচডগস আর ইম্পর্টেন্ট। তো এখন আমরা শুধু যদি নিন্দাই করি, তাহলে আমাদের ক্রেতাদের আরও ক্ষতি হয়ে যাবে। সেই জন্য আমি এই কথাগুলো বললাম। আর সর্বশেষ যে কথাটা আমি আপনাকেই হয়তো একটু জিজ্ঞেস করতে চাই, যে সব কিছু মিলে কি আপনার মনে হচ্ছে না যে টোটাল ফেইলার, ম্যাচ করা যাকে বলে, ইটস এ ম্যাচ? এবং যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দেখেন, এই হাউ আনএথিক্যাল, এখানে বসে বসে অনেক লোকজন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আমাদের দেশে স্ট্র্যাটেজিক পার্টনার হবে, দাম বেড়ে যাবে, এই উঠতেছে মার্কেট, কতবার মানুষকে বেলতলা নিয়ে যাওয়া। স্ট্র্যাটেজিক পার্টনার হলে আমাকে একটা কথা বলি, স্ট্র্যাটেজিক পার্টনার হলে শেয়ার বাজারে যে বায়ার ক্রিয়েট হবে, নতুন চাহিদা বাড়বে, এটি আপনাকে কে বলবে? স্ট্র্যাটেজিক পার্টনারের সঙ্গে শেয়ার বাজারে চায়নাকে যদি দেয়া হয়, চায়না যদি নতুন ইনভেস্টর নিয়ে আসে, তারপরে তারা একটা চাহিদা ক্রিয়েট করতে পারে। আরেকটা ফ্যাক্টর আছে, ওটা না, আরেকটা ফ্যাক্টর আছে। যে কোনো স্ট্র্যাটেজিক পার্টনার আসলে, এখন আমি বেশি ডিটেলসে না গিয়ে বলি, মানে ব্যাংকের মালিক অ্যাজ ওয়েল অ্যাজ নামে বেনামে ওদের 10টি ব্রোকারেজ হাউস আছে। একটি ব্যাংকের মালিকের একটা ব্রোকারেজ হাউস থাকতেই পারে, দুটো থাকতেই পারে। আই ক্যান টেল ইউ যে ওদের নাম, ছেলে মেয়ের নামে 10টি ব্রোকারেজ আছে। ওরাই ওদের এটার থেকে 10% বাড়ায় কল করে, ওদের থেকে একজন বাই করে। আর ব্রোকার আমরা দেখে দেখে, ইন্ডেক্স দেখে দেখে বলি দাম তো বাড়তেছে। তো সো এটা তো এখানে অ্যাড্রেস না করে আপনি ওখানে তদন্ত করে দৃষ্টি ফিরিয়ে, ওইটার দুইটা কাজ হচ্ছে। কিন্তু একটা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ মনে করবে যে একটা তদন্ত শুরু হয়েছে। ফারুক ভাই, আপনার কাছ থেকে একটু আসতে চাই, আমরা যদি একটু সিমেন্ট সেক্টর নিয়ে আসতে চাই, যে আপনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানির ডিরেক্টর হিসেবে আছেন। তো এই সেক্টরের ডিমান্ড তো দিনে দিনে বাড়ছে, কিন্তু আমরা দেখছি যে যারা খুব ফেমাস নাম করা কোম্পানিগুলো, আবার যারা লিস্টে যেগুলো আছে লিস্টেড, এই সব কোম্পানিগুলোর মানে যেমন গ্রোথটা তুলনামূলক কেমন যেন একটু কমে যাচ্ছে। আপনি যদি দেখেন এই সেক্টরে, যদি দেখেন আপনি শাহ সিমেন্ট, তার যে গ্রোথ হচ্ছে সেটা কিন্তু অন্যগুলো হচ্ছে না। এটার কারণটা কি? আমি যদি হাইডেলবার্গের কথা বলি, সেটি অবশ্যই ইতিবাচক, কিন্তু প্রত্যাশা যতটা ছিল সেটি কিন্তু নেই। মানে এই কারণটা কি? লাফার্স দেখেন, লাফার্স কিনে তো বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, আসলে হয় কি, এখানে বাংলাদেশের যেটা সামাজিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি যেভাবে চলে বা তাদের যে কমপ্লেন্সগুলো মানে, নিয়ম নীতি, তারপর সরকারের আইন কানুন,
তাদের মানতে হয়। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দেই যে মানে সম্পূর্ণ চিটাগাংয়ে আমাদের হাইডেলবার্গের মার্কেট শেয়ার হলো 12 কি 13%, কিন্তু এখানে টোটাল যে গভর্নমেন্টের যে ট্যাক্স, সেই ট্যাক্সের আমরা দিই 75%। ঠিক আছে, 100 টাকায় আমাদের 12 টাকা দেওয়া উচিত, সেখানে আমরা দিই 75 টাকা। এর মানে অন্যরা ট্যাক্সটা ফাঁকি দিচ্ছে। তো এটা একটা খুব বেসিক কারণ, যার ফলে লাফার্জ এবং হাইডেলবার্গ আমরা এই জায়গাটাই হলো আমরা যেভাবে আমাদের গ্রোথ হওয়ার কথা বা যেভাবে আমাদের এগিয়ে যাওয়ার কথা, সেই জায়গায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তবে ওভারঅল যেটা আপনি বলেন যে গ্রোথটা ঠিক আছে, যে বাংলাদেশে খুব সম্প্রতি বা গত কয়েক বছর ধরে কিন্তু প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে সরকারি এবং বেসরকারিভাবে। মধ্যে একবার ফরেন রেমিটেন্সটা কিছুটা কমে গিয়েছিল, তখন আমরা একটু উদ্বিগ্ন ছিলাম যে হয়তো যেহেতু রেমিটেন্স কমেছে এটার একটা এফেক্ট টোটাল কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচারের উপরে পড়বে, কিন্তু সেটা সত্ত্বেও কিন্তু মোটামুটিভাবে কিন্তু এটার গ্রোথটা ঠিক আছে, বা আরও ভবিষ্যতে আরও এটা হতে পারে, ভালো হতে পারে। কিন্তু এখানে কিছু কিছু অ্যালার্মিং সিচুয়েশন আছে। যেমন ধরেন যে বাংলাদেশে আমরা যত সিমেন্ট ফ্যাক্টরি আছে, আমরা বিদেশ থেকে ক্লিংকার এবং র মেটেরিয়ালস আমদানি করি সেটাকে সেটা এখানে প্রসেস করে সিমেন্ট আকারে তৈরি করে আমরা বিক্রি করি। সেক্ষেত্রে ক্লিংকার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। একসময় ক্লিংকারের ইন্টারন্যাশনাল মার্কেটে এটা প্রায় $65 হয়ে গেছিলো পার টন, নামতে নামতে এটা আবার $40 কাছে এসেছিল। তো খুব সম্প্রতি যেটা হয়েছে যে চায়না আগে যেখানে ক্লিংকার রপ্তানি করতো, ওরা কিন্তু রিসেন্টলি ভিয়েতনাম থেকে ক্লিংকার আমদানি করছে। কাজে এটা একটা খুব থ্রেট হতে পারে 2017-18 সালের জন্য, যে অনেক সিমেন্ট ফ্যাক্টরি ক্লিংকারের কারণে বন্ধ হয়ে যেতে পারে বা ক্লিংকারের কারণে তার লাভজনকতা কমে যেতে পারে। তো ওভারঅল আমি যেমন হাইডেলবার্গ সিমেন্টে আমরা একটা খুব ভালো ইস্যুর মধ্যে আছি, অবস্থার মধ্যে আছি, ভালো পরিস্থিতির মধ্যে আছে এবং উত্থান পতন তো আছেই। আমরা মনে করছি যে 2018 সালে একটা ভালো ধরনের একটা অবস্থানে আমরা যেতে পারবো। আর আমি মার্কেট সম্পর্কে একটু বলি যে উনি যেটা বলছেন যথার্থই বলেছেন, যে একটা জিনিস হলো যেটা আমরা কমার্শিয়াল লতে পড়েছি, ক্রেতা সাবধান। আমি যে শেয়ারটা কিনছি, আমাকে কিন্তু সেকেন্ডারি মার্কেটের থেকে আমাকে কিন্তু কেউ জোর করে শেয়ারটা কেনাচ্ছে না, আমি আমার নিজের থেকে নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে আমি শেয়ারটা কিনছি। এখন একটা জিনিস দেখবেন যে একটা খুব সিম্পল একটা জায়গা, সেটা পি রেশিও। যে পি রেশিও যদি আপনার 10 হয়, মানে আপনি যেটা ইনভেস্ট করছেন ইনভেস্টমেন্টটা আপনার 10 বছরের রিটার্ন আসবে। আর পি রেশিও যদি 200 হয়, সেক্ষেত্রে আপনি তো 3 পুরুষ পরে আপনি রিটার্নটা পাবেন। তো সেই জায়গাটায় আপনি কিন্তু এটা একটা বেসিক জায়গা, খুব ছোট্ট একটা জায়গা, যে আমি শেয়ারটা কিনছি, এটার পি রেশিও কত। আমি যেমন একটা রূপালী ব্যাংকের ডাইরেক্টর ছিলাম, একটা হলো রূপালী ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের, এটা হলো মার্চেন্ট ব্যাংকে, এবং আমরা একটা পোর্টফোলিও মেনটেন করতাম। এবং আপনি বিশ্বাস করবেন, ওখানে আমি মানে রীতিমতো যে মানে অ্যানালাইসিস করে মানে ভালো শেয়ার কেনানো যাচ্ছিল না, যেহেতু ওরা স্পেকুলেটেড। ওরা ওই আপনার কেনে হলো কি বলো, যে আপনি যেটা বলেন ইউনাইটেড এয়ার কেনে, বা হলো ডেল্টা লাইফ কেনে। তো এখানে যে জিনিসটা সমস্যাটা যেটা হয়, যে যেমন ধরেন যে আপনি হলো একটা বাজে বা শেয়ার কিনতে আসলো বা কিনতে গেল, আপনি মানা করলেন, কিছুদিন পরে দেখা গেল শেয়ারের দামটা বেড়ে গেল, তখন বলে স্যার আপনি তো মানা করছিলেন, আপনার জন্য এত টাকা। আমার প্রশ্নটা হচ্ছে আপনি একবার বলছেন যে এখানে কেউ টাকা নিয়ে আসলো, সে এখানে তার মতো করে কিনলো, এখানে তাকে তো আটকানোর সুযোগ নেই। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আপনি কেন তাকে বাধা দিতে হবে, তুমি এইটাই কিনো না, এই প্রাইসটা বেড়ে গেছে। এইটা হচ্ছে আমি বলছি আপনি আপনার প্রতিষ্ঠানে যেটাই ছিলেন সেটা ঠিক আছে, কিন্তু আপনার ইন্টারনাল ডিসিশন। কিন্তু মার্কেটে যে মার্কেট এই দিকে যাচ্ছে, এই দিকে না আমি এই দিকে নিতে হবে, একবার দেখি ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে তদন্ত শুরু হয় যাতে ওই সেক্টর বেড়ে যাচ্ছে। এই যে সেক্টর মুভমেন্ট, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করানো, এই দায়িত্ব কি বাংলাদেশের সংবিধান, এই যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে ল হয়েছে সেখানে আছে, কিংবা ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জের যে ল, এই ডিমিউচুয়ালাইজড অ্যাক্টে, সেখানে কি আছে যে আপনি মার্কেটকে এই দিকে নিতে চাইবেন, ওই দিকে নিতে চাইবেন, আপনার টাকা আপনি যেখানে বিনিয়োগ করেন, কিন্তু আপনি আইন মেনে করছেন কিনা সেটি দেখার দায়িত্ব। একটা ফোন নিয়ে আপনার কাছে আসবো, একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। আর দর্শক লাইনটি কেটে গিয়েছে, আপনি আবার চেষ্টা করুন। আমি এই প্রশ্নটা আপনার কাছে করতে চাই যেটি করলাম ফারুক ভাইকে, এটার উত্তরটা যদি আপনি দেন আমি তার কাছে আবার আসবো। এক লাইনে রিপিট করেন। এই যে বাজারকে মুভমেন্ট করানো, যারা রেগুলেটর তারা দেখবেন যে আইন পালন হয়েছে কিনা, আইনের কোনো ব্যত্যয় হচ্ছে কিনা এবং আইনটা সঠিক কিনা সেটি আপনি দেখবেন। কিন্তু বাজার মানুষ এই দিকে চলে যাচ্ছে, না তাকে ফেরাতে হবে এই ফান্ডামেন্টাল ফেরাতে হবে ব্যাংকে, এই যে একটা চেষ্টা,
এবং সেটি আগে বের হয়ে যায় এবং সেই অনুযায়ী ডিসিশনগুলো আসে, এগুলো কি কাম্য কিনা এবং এগুলো আইনে এগুলো আছে কিনা? আপনি যদি সঠিক, আপনার কথা যদি সঠিক হয় যে বাজার মুভমেন্ট করার প্রচেষ্টা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নিয়েছে, দ্যাট ইজ এ ক্লিয়ার কাট ফাইন্যান্সিয়াল ক্রাইম, বিকজ বাজার মুভমেন্ট করলে ইট গোজ ইন ফেভার অফ সামবডি অ্যান্ড ইট গোজ এগেইনস্ট সামবডি। এটির তথ্য আমার কাছে তো নেই। এটি যেটি বাজারে প্রকাশ হয়, যে বাজারে যে গুজবগুলো আসে সেগুলো আমি বলছি, এবং সেই গুজবগুলো অনেকাংশেই সত্য। কারণ এক সপ্তাহ আগে যেটি বললাম যে এরকম তদন্ত কমিটির কথা শুনেছি এবং এই কোম্পানিগুলোর ব্যাপারে শুনেছি। এখানে কিন্তু আমরা এই যদি কেউ কোনো বিনিয়োগকারী আমাদের ইউটিউবে আছে, এনটিভির অনলাইনে আছে, দেখতে পারে যে আমরা এই প্রোগ্রামই বলেছি যে এরকম একটা গুজব শুনছি। তো গুজবটা সত্যি হলো এক সপ্তাহ পরে, এবং এই যে বাজারে আমরা যেটা শুনছি যে এই কারণে ফান্ডামেন্টাল শেয়ার বাড়ছে না, এই কারণে এই কোম্পানিগুলোর ব্যাপারে তদন্ত করবে, এটাই শুনছি। তো ফান্ডামেন্টাল কোনটা? ফান্ডামেন্টাল লঙ্কা বাংলা ফান্ডামেন্টাল, যেটি কিনে বিনিয়োগকারীরা সব টাকা খুইয়ে গেছে, যেটি ব্যাংকগুলো যে যখন বাড়ছিল সবাই বলছে যে ব্যাংক এখন কম দাম, সেগুলো কিনে মানুষ আবার একবার পথে বসলো, এটি ফান্ডামেন্টাল। একটা ফোন আছে, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমি আশিক বলছি। জি বলুন ভাই। জি, আমার কোশ্চেন ছিল যে বাজারে যে তেলের যে শেয়ারগুলো আছে, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল, এইগুলো যে ন্যাব এবং ইপিএস এত বেশি ভালো, এত বেশি ফান্ডামেন্টাল রিজার্ভ এত ভালো, কিন্তু এই শেয়ারগুলো কেন পড়ে আছে? অথচ অন্য যে ন্যাব বা ইপিএস, শুধু ইপিএস দিকে মার্কেট নিয়ন্ত্রিত হয়, বেশি কিন্তু ন্যাব আসার কথা। ধন্যবাদ ধন্যবাদ। দর্শক আপনাকে যদি প্রশ্ন করি যে এই যে কেন পড়ে আছে, এই প্রশ্ন যখন আপনি খুঁজছেন তার মানে আপনি বুঝতে পারছেন যে এই সব ইপিএস এইসব দেখে কিনলে বাজারে কোনো লাভ হচ্ছে না। এটি তো আপনার কথা না, এটি সবার কথা, আমাদেরও কথা, যে এটিতে কাজ হচ্ছে না, সেখানে কেন স্টক এক্সচেঞ্জ বা রেগুলেটররা নজর দিচ্ছে না যে তুমি যে ইপিএসটা দিয়েছো সেটি সঠিক কিনা? যদি সঠিক হয় তাহলে সেটি যে এটা ঠিক আছে, যেটি অস্বাভাবিক সেটিকে কেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে যে আপনি 300 শেয়ার কিনেছেন, এই আপনি 300 শেয়ার কিনতে পারবেন কিনা, 3000 কিনতে পারবেন কিনা, এটি তো আইনে কোথাও লেখা নাই। আইনে আছে তো এত পার্সেন্টের বেশি কিনতে পারবেন না, তো তার বেশি তো কেনার সুযোগ নাই, সেটি কিনতে হলে ঘোষণা দিয়ে কিনতে হবে। তাহলে সমস্যাটা কোথায়? আরেকজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাই। আমি তুহিন বলছি টাঙ্গাইল থেকে। জি, যে আপনারা একসাথে বললো যে পিও রেশিও কম, এটা দেখে শেয়ার কেনার জন্য পিও রেশিও তো সবচেয়ে কম, এদের দাম বাড়ে না কেন? কোনটার? কেয়া কসমেটিক্স সবচেয়ে কম। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, কেয়া কসমেটিক্সের পেইড আপ কত এবং কেয়া কসমেটিক্স কি করেছে বলেন এই মানুষদের সাথে? এখন হলো কি, আমি এখানে যেটা হলো একটা শেয়ার মার্কেটে হলো আপনার অনেকগুলো জিনিস আপনাকে কনসিডার করতে হয় যে আপনি কোন শেয়ারে বিনিয়োগ করবেন। তার মধ্যে যেটা প্রথম কনসিডারেশন, যে আপনি যখন মেয়ে বিয়ে দেবেন কোনো জায়গায় বা ছেলের বিয়ে দেবেন, হ্যাঁ আমি বলি যে তখন আপনি প্রথমে যেটা কনসিডার করবেন যে তাদের ফ্যামিলিটা কেমন, এটা হলো মেজর। সেক্ষেত্রে আপনি প্রথমেই যখন শেয়ারে বিনিয়োগ করবেন তখন আপনি দেখবেন যে এটার সাথে যারা জড়িত তারা পরিচালকবৃন্দ বা তাদের কি ধরনের চরিত্র বা তারা কি ধরনের, এটা হলো বেসিক। যেমন আপনি আপনার মেয়ে বিয়ে দেওয়ার সময় দেখবেন যে ছেলের ফ্যামিলিটা কেমন। তারপরে দেখতে হবে যে তাদের হলো যে এটা হলো যে তাদের যে কোম্পানি, সেই কোম্পানির কী ধরনের তারা ব্যবসা করছে এবং এই ব্যবসার কতটুকু হলো ভবিষ্যৎ কতটুকু কেমন। তারপরে দেখতে হবে যে এই কোম্পানিতে কন্টিনিউয়াসলি আপনাকে ডিভিডেন্ড দিচ্ছে কিনা, যারা হলো লাভ করছে কিনা এবং ডিভিডেন্ড দিচ্ছে কিনা। তারপরে এটা খালি একটা উপরে নির্ভর করলে কিন্তু হবে না। এবং এটা যেটা ফান্ডামেন্টাল বেস শেয়ার আপনি কিনে রাখলে এখন যেটা হলো দেয়ার ইজ এ স্কোপ যে ইট ইজ আন্ডার ভ্যালুড, এটা হলো কম মূল্যায়িত। এবং ফান্ডামেন্টাল বেস শেয়ার কিনলে আপনি এখানে কোনো না কোনো একটা সময় আপনি এটা লাভজনক হবেই। কিন্তু আমি এখানে একটু আপনাকে থামাতে যাচ্ছি। আমি যদি এখানে একটু দ্বিমত পোষণ করি, আপনি এই কোম্পানিটা দেখেন তার পেইড আপ কত, একটু যদি দেখেন 1002 কোটি টাকা তার পেইড আপ। কোন কোম্পানি? এই যে কেয়া কসমেটিক্স, দর্শক যে কথাটি বললেন 1002 কোটি টাকা তার পেইড আপ। এত বড় একটা পেইড আপ কোম্পানি যেটা ব্যাংকের চেয়েও শেয়ার বেশি। কত পি 3.9। কোথায় দেখি? পি যদি 3.9 হয় এবং দেখে পিটা দেখে প্রফিট এন্ড রেশিওটা দেখে
এই যে 3.9। আচ্ছা 3.9। এবং আমি এখানে আচ্ছা ওনারা নেট গ্রস প্রফিট কত করেছে, নেট প্রফিট কত করেছে দেখেন তো? 1000 কোটি টাকা নিয়েছে, কত টার্নওভার, কত নেট প্রফিট, কত টার্নওভার দেখেন 315 কোটি। 301 কোটি। আচ্ছা 301 কোটি, প্রফিট করেছে 54। না না, এটা কিভাবে হবে? এটা এক কোয়ার্টারে, ফার্স্ট কোয়ার্টার। 301 কোটি ফার্স্ট কোয়ার্টারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফার্স্ট কোয়ার্টারে। আচ্ছা তাহলে 3-4 1200 কোটি টাকা তাদের হবে। সেক্ষেত্রে 54 মানে 250 কোটি টাকা তাদের হবে। সেখানে মার্কেট প্রাইস কম। বাট এখানে একটা জিনিস না, এটা এটা এক্ষেত্রে আপনাকে দেখতে হবে কোম্পানির ম্যানেজমেন্টে কারা আছে। আমাকে যদি একটু বলেন, আপনার টার্নওভার যদি 1200 কোটি হয়, আপনার যদি 220 কোটি টাকা যদি তার প্রফিট হয়, এবং ডিভিডেন্ড ট্রেন্ডটা দেখি। টার্নওভার 1200, ডিভিডেন্ড অলওয়েজ বোনাস। না বোনাস দিয়ে তারা 1000 কোটি করেছে। বিনিয়োগকারীদের ঠকানোর যে একটা পায়তারা, সেটি ভালো। এটির একটি তথ্য আপনাকে দেই, সেটি হচ্ছে যে এই কোম্পানিটা মানে কিছুদিন পর পরই উদ্যোক্তারা শেয়ার বিক্রি করেন এবং বিক্রি করার আগেই দাম বাড়ে, হল্ট হয়ে যায়, তারপরে আবার কমে যায়। না না, এটা এই জিনিসগুলো হয়েছে কি, আপনার ঢাকায় স্টক এক্সচেঞ্জে প্রায় 350টা মতো কোম্পানি লিস্টেড। সেক্ষেত্রে আপনাকে প্রথমে দেখতে হবে যে খালি কেয়া কসমেটিক্স কেন, এটা ম্যানেজমেন্টে ব্যবস্থাপনায় কারা আছে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট শেয়ার। আমি কিন্তু এই ওনাকে আর একটু সাবস্টেন্সিয়েট করতে চাই, সহজ করে দিতে চাই, যে এই যে আমরা যারা বলি যে ব্যবসায়ী সমাজ দেশের জন্য ভালো কাজ করতেছে, অর্থনীতির জন্য ভালো কাজ করতেছে। সো প্রিয় দর্শক, এখন কিন্তু আপনি এই ব্যবসায়ী যাদেরকে মনে করছেন, এদের মধ্যে অনেকেই কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রিমিনালস। তো যেই কোম্পানিতে ফাইন্যান্সিয়াল ক্রিমিনালসরা আছে, দাগিরা আছে, অতীতে শেয়ার স্ক্যাম করেছে তারা আছে, ব্যাংক লুট করেছে তারা আছে, ওদের থেকে দূরে থাকবেন। আর শিল্পপতি আর ওডিপতি বলে দুটো ক্লাস তৈরি হয়েছে। একটা হচ্ছে শিল্পপতি, সে তার বাপের টাকা আর মানুষের টাকা নিয়ে ব্যবসা করে, শিল্প করে। আর একটা হচ্ছে যে আপনার নর্দমাকে জায়গা দেখিয়ে লোন নেয়, খাস জমিকে গুলশনের জায়গা দেখিয়ে লোন নেয়। আপনারা যদি অতটুকুর ভিতরে ঢুকতে কঠিন, আমি জানি যে এটা আপনাদের বিরক্ত লাগছে আমার কথা, কিন্তু আপনাদেরকে অতটুকুর ভিতরে ঢুকতেই হবে, কারণ চিহ্নিত হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে যারা ছবি তুলে, মাননীয় প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে যারা চা খায়, এবং মাননীয় প্রধানমন্ত্রীর ছবিটা তাদের অফিসে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এই অনেক ভালো এদেরকে ডেকেছেন, চা খাওয়াইছেন, এরা ছবি তুলে ওদের অফিসে টাঙিয়েছে এবং অনেক অনৈতিক কাজ করতেছে। এই সমস্ত প্রধানমন্ত্রীর ছবি বিক্রেতা, ব্যবসায়ী না ওডিপতি, শিল্পপতি না ওডিপতি, ব্যবসায়ী না ফাইন্যান্সিয়াল ক্রিমিনাল, এরা প্রাইম মিনিস্টারের ছবি বিক্রি করতেছে, সুনাম বিক্রি করতেছে। এই সমস্ত লোকগুলোকে আপনারা যদি বয়কট না করেন, উনি যে অর্থ বলেছে, যেই কোম্পানিতে এই ক্রিমিনালরা আছে ওই কোম্পানির কাছেও যাবেন না। তাহলে একটা মার্কেট কন্ট্রোল বলে একটা কথা আছে, ইন্ডাস্ট্রি সেলফ রেগুলেটেড কন্ট্রোল, মার্কেট কন্ট্রোল বলে একটা ব্যাপার আছে। এখন আপনাদেরকে ক্রেতা সাবধান নীতিতে খুব সতর্কভাবে আগাতে হবে। ক্রেতা সাবধানের কথা বলছেন, একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন। আমি পাপুল আশরাফ বলছি চট্টগ্রাম থেকে। আমি 2009 সাল থেকে বর্তমানে অ্যানালাইজমেন্ট করার পর যেটা দেখতেছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা একটা গ্রুপ ওয়াইজ সিন্ডিকেশনের মাধ্যমে এরা একটা গ্রুপ আরেকটা গ্রুপের শেয়ার কিনে অথবা পাস করে না, যার জন্য এখানে ইপিএস টিপিএস এগুলো কোনো ব্যাপার নয়। এর ঘরানার শেয়ার হলে সে কিনবে, এর ঘরানার শেয়ার না হলে সে টাচ করবে না। সেই ঘরানার শেয়ার বাড়বে, সেই ঘরানার কমবে। এখানে মোট কথা হচ্ছে সবকিছু দলীয়করণের মাধ্যমে হচ্ছে। ধন্যবাদ আপনার মতামতের জন্য। এখানে আমি একটু আসতে চাই, যেটি দেখেন আপনি যদি এই কেয়া কসমেটিক্সের দেখেন কত সুন্দর ডিভিডেন্ড দিচ্ছে, দেখেন 20% 17তে দিয়েছে, 16তে দিয়েছে 18%, 15তে দিয়েছে 20%, 14তে দিয়েছে 20%। এগুলো সবই কাগজ, সবই কিন্তু কাগজ। মানে আপনি ওই প্রত্যেক বছর 20% করে পাচ্ছে, কি পাচ্ছে তার মানে স্টক পাচ্ছে, আর প্রতি বছর 30-40% করে তার চলে যাচ্ছে। এই যে যেগুলো কাগজ দিচ্ছে উদ্যোক্তাদের কাছে কোটি কোটি শেয়ার, ওগুলো তারা বিক্রি করে দিচ্ছে। তো এই যে প্রতারণা, এবং আমরা তো এটাও জানি যে কোন হাউস থেকে বিক্রি হয়, ডিভিডেন্ডের আগে কোন হাউস থেকে বিক্রি হয়, ইপিএস দেওয়ার দিন কোন হাউস থেকে বিক্রি হয় উদ্যোক্তাদের বেনামে শেয়ার, সেগুলো যদি আমরা জানি তাহলে বিএসসিসি জানে না? বিএসসিসির কাছে তথ্য নেই, সেখানে বিএসসিসি কেন চুপ?
আপনার মাধ্যমে ওই ভদ্রলোকের কথার উত্তর একটা কথা বলে দিতে চাই, আজকে এটা বলা চাইছিলাম। সেটা হচ্ছে যে 10 কোটি টাকা করে 5 জন লোক যদি সিন্ডিকেট করেছে আছে 50 কোটি টাকা, 50 কোটি টাকায় যদি 5টা বা 7টা পোর্টফোলিওতে নিজেরাই ম্যানেজ কেনা বেচা করে, দে ক্যান ম্যানেজ দি মার্কেট। সেই জন্য মনের দুঃখে বলছি ক্রেতা সাবধান। কিন্তু ক্রেতাকে এখন বলে দিলাম 5 বন্ধু 10 কোটি টাকা করে 50 কোটি টাকা, তাদেরই যেই সমস্ত পোর্টফোলিও নিয়ে তারা খেলবে তারাই তাদেরটা অফার করে, আরেকজন সেটাই কিনে। এই যে সাজানো 50 কোটি টাকা দিলে 200, 250, 300 কোটি টাকার মার্কেট করতে ইজিলি আপনার ম্যানিপুলেট করা যায়, স্পেশালি যখন আপনি মাত্র 10% পোর্টফোলিও নিয়ে খেলছেন। এটা কি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন জানে না? এটাকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন জানে না? মিস্টার এক্স, মিস্টার ওয়াই আর একই কোম্পানি, ওনার ওখান থেকে একটা শেয়ার অফার করতেছে। বর্তমান সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটি জিনিস বোঝানোর চেষ্টা করছে, যেটি আমরা বুঝতে পারছি, দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে আপনি সিন্ডিকেটের কথা বললেন, এটি যদি আপনি, আমি এবং ভাই যদি করেন তাহলে এটা অপরাধ। কিন্তু ভাই একটি এক্স মার্চেন্ট ব্যাংক, আপনি একটি ওয়াই ব্রোকারেজ হাউস, আমি একটি জেড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, আমরা যখন এগুলো করছি তখন সেটি বৈধ এবং তখন বেসিসে চুপ। আমরা তো জানি, দেখি যে এর হাউস থেকে ওর হাউসে শেয়ার ট্রান্সফার হয়, ওর হাউস থেকে ওর হাউস, এগুলো হয় কারা? টপ ব্রোকার, টপ মার্চেন্ট ব্যাংক এবং কয়েকটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির। তাদের তো কিছু বলা হয় না, বলা হয় যে 120 নাম্বার যে ব্রোকারেজ হাউস, তার ওইখানে ট্রেড হয় 1 কোটি টাকা, সে কোনোভাবে বেঁচে থাকার জন্য লড়াই করছে, তার ওইখানে আপনি এই শেয়ারটায় কেন মার্জিন দিলেন, এইটাই আপনার 5 লাখ টাকা ফাইন। লঙ্কা বাংলার তো ফাইন হয় না, আপনার ইসের তো আইডিএলসির ফাইন হয় না, আইসিবির তো ফাইন হয় না। তাহলে এদের জায়গা থেকে তো সবচেয়ে বেশি ম্যানিপুলেশন হয়, এদের জায়গা থেকে সবচেয়ে বেশি করাপশন হয়, এদের তো ফাইন হয় না কেন? এরা বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। না, এই জায়গায় আপনাকে আরেকটা রুল, আপনি গোল্ডেন রুল ভুলে গেছেন। আপনি নিশ্চয়ই গোল্ডেন রুল পড়ছেন, সেটা হচ্ছে হি হু হ্যাজ দি গোল্ড মেক্স দ্য রুল। এখানে হচ্ছে আমি একটা জিনিস বলি যে টোটাল যে শেয়ার মার্কেটটা এখনও আমাদের মধ্যে পরিপক্কতাটা আসে নাই, এবং দেখেন যে শেয়ারগুলোর দাম বেড়েছে প্রত্যেকটি স্মল ক্যাপ, মানে খুব কম মূলধনের শেয়ার, এবং তার মার্কেটেবল শেয়ার হয়তো দেখা গেল যে একটা 10 কোটি টাকার একটা পেড আপ ক্যাপিটাল তার, কিন্তু তার মার্কেটেবল শেয়ার 3 কোটি টাকা বা 4 কোটি টাকা, অন্যগুলো টাকা স্পন্সর এবং অন্যদের হাতে। এবং এই পর্যন্ত আমি যদি 10 সেকেন্ড আপনি একটু দেখাই যে আপনি যেটা বললেন কম পেড আপ, এবং সেগুলো দেখেন না টার্নওভার নেই, সেখানে বিনিয়োগকারীরা কি করবে? ওই এখন আপনার জিপির মতো শেয়ার সম্ভব না, এখন ব্যাট বেশি সম্ভব না বিনিয়োগকারীদের কেনা, তারা তো কম দামি কম শেয়ারে যাবে। আপনি দেখেন এই যে তদন্ত কমিটিটা করে আছে কি করলেন বাজারকে, এই যে এমনি প্রতি বাজারে আর আপনি পুরো লাল বাজার বানিয়ে দিলেন। বলি একটা কথা, যেটা হলো যে এই যে সিন্ডিকেট করে যে আপনার হলো ম্যানিপুলেশনটা হচ্ছে, সিন্ডিকেট করে তো হচ্ছে, এবং কোন শেয়ারগুলো হচ্ছে যেগুলো স্মল ক্যাপ, যাদের হলো পেড আপ ক্যাপিটাল, আমি বলি শেষ করি। তো এখানে হলো কি, তখন এটা যে মুভমেন্টটা কারা, যে সিন্ডিকেটটাকে ধরা, এবং সেক্ষেত্রে আপনি যেটা বলেছেন যে না, সেক্ষেত্রে আইসিবিকে কেন ধরা হচ্ছে না, আইডিএলসিকে কেন ধরা হচ্ছে না, বা লঙ্কা বাংলাকে, আমি এইটার সাথে একমত, এই স্পিরিটের সাথে একমত যে তারা করলে আপনার এটা ধরা হবে না, কিন্তু একটা সাধারণ একটা ব্রোকারেজ হাউস করলে ধরা হবে প্রত্যেকেরই। প্রত্যেকেরই, এবং সেক্ষেত্রে অবশ্যই 30 সেকেন্ডে যদি যাই, এই যে দেখেন তদন্ত কমিটি করলে বাজারটা কি করলেন, মানে এই যে এমনি বিনিয়োগকারীদের আস্থা নেই, দেখেন প্রত্যেকটা শেয়ারের দাম কমে গেছে। আমি এটি কাদের জন্য, আমি জাস্ট 10 সেকেন্ডে বলবো, যেটা আপনি আজকে দেখালেন এটা আজকের বাস্তবতা, কিন্তু আমি বলছি শেয়ার মার্কেটে ম্যানিপুলেশনের যথেষ্ট স্কোপ রয়ে গেছে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দৃষ্টি আকর্ষণ করতেছি, যতক্ষণ পর্যন্ত সাজানো ট্রানজ্যাকশন এবং সিন্ডিকেট করে আপনার নিজের প্রতিষ্ঠান অথবা অন্য স্মল পোর্টফোলিওকে নিয়ে খেলা বন্ধ না করবে, অতক্ষণ পর্যন্ত শেয়ার মার্কেটকে যত চেষ্টা করেন ওই আপনি কোরামিন দিয়ে একটু উঠবে একটু শুবে, এই বান্দরের মতন 5 লাখ যাবে 3 লাখ নামবে। না, আমার যেটা বক্তব্য যে শেয়ার মার্কেটে ডেপথ বাড়াতে হবে। সেক্ষেত্রে ধরেন আপনার যেটা হলো আপনার ট্রেজারি এবং কর্পোরেট বন্ডকে শেয়ার মার্কেটে আনতে হবে, এবং আরো কোম্পানি। ধন্যবাদ পারভেজ ভাই, ধন্যবাদ ভাই। দর্শক এখানে শেষ করছি অনুষ্ঠানটির উল্লেখযোগ্য অংশ আগামীকালকে আপনারা পড়তে পারবেন দৈনিক শেয়ার বাজারে। তবে একটি বিষয় না বললি না, সেটি হচ্ছে আমরা আলোচনা সুবিধার্থে অনেক কিছু বলেছি, বিচার বিশ্লেষণ আপনারা করবেন, সিদ্ধান্ত আপনাদের উপরে নেবেন, এবং
যে রেগুলেটরদের কথা বললাম, নিশ্চয়ই এখানে ভালো লোক আছেন, নিশ্চয়ই এখানে সৎ লোক কাজ করছেন, এবং অনেকেই বেশিরভাগ কর্মকর্তা কর্মচারীরাই চাচ্ছেন একটি ভালো বাজার। তবে যারা চাচ্ছেন না তাদেরকে কমিশন এবং স্টক এক্সচেঞ্জগুলো খুঁজে বের করে তাদেরকে যদি একটা নিয়ন্ত্রণ করা যায় তাহলে এই বাজার সুষ্ঠু হবে, এটা আমরা বিশ্বাস করি। ধন্যবাদ।